না, এটাই আমরা বলছি যে ধরুন মালদা কালিয়াচকের মানুষের বিক্ষোভ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল, কারণ 50% ভোটারদের যদি আপনি অ্যাডজুডিকেশন কিংবা ডিলিশনে রেখে দেন তাহলে স্বাভাবিকভাবে তারা চিন্তিত ছিলেন। তাদের ওই বিক্ষোভকে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে এই অশুভ আতাত করে বিজেপি এবং অন্যান্য সকলেই ওই লোকটাকে দাঁড় করিয়ে তারপর অরাজকতা তৈরি করলো। কিন্তু বিক্ষোভের কারণটা তো জেনুইন ছিল, তারা কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। তারা চিন্তিত 6 তারিখ ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, তার মানে আগামীকাল। তাহলে আগামীকাল ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি? ভারতীয় জনতা পার্টি কি ভারতবর্ষে দুটো ভারতবর্ষ তৈরি করবেন? একজনকে বলবেন তুমি নাগরিক, তোমার ভোটে নাম আছে, আরেকজনকে বলবে তোমার ভোটে নাম নেই, তুমি বেনাগরিক, তুমি নাগরিক নয়। ফলে যেখানে এতজনকে অ্যাডজুডিকেশন ফেললেন, তাহলে এই গোড়াতেই যেতে হবে। এই সমস্যাটা তৈরি করো ইলেকশন কমিশন, এই সমস্যাটা তৈরি করলো ভারতীয় জনতা পার্টি উস্কিয়ে দেয়া লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে হয়নি, একমাত্র বাংলার জন্য। তাহলে আপনি এলডিতে এতজনকে ফেলে দিলেন, তারা বিক্ষোভ দেখালো, কিন্তু ওইখানে সেই সাধারণ মানুষকে উস্কিয়ে দিয়ে প্ররোচনা করে তাদেরকে ভায়োলেন্সের পথে দিয়ে নিজে পালাচ্ছিল। ওই দ্বিতীয় ভাগটাই কিন্তু হওয়া উচিত ছিল না, কিন্তু সেই তিমিরেই দাঁড়িয়ে রয়েছে, কারণ এখনো অ্যাডজুডিকেশন হবে। দেখুন 6 তারিখে আপনার ফার্স্ট ফেজটা ফ্রিজ করবে, 9 তারিখ এপ্রিলের সেকেন্ড ফেজের লিস্টটা ফ্রিজ করবে। এদের ভবিষ্যৎটা কি? কোনো উত্তর আছে? উত্তরটা কে দেবে? তৃণমূল কংগ্রেস তো দেবে না, ইলেকশন কমিশন দেবে। সে উত্তরটা কি? তারা তো বলে দিচ্ছেন আমরা 6 তারিখে প্রথম ধাপের লিস্টটা বন্ধ করে দেব, আর কেউ ভোটার হতে পারবে না। আমার ভোট অধিকার কেড়ে নিল, আর আমি জবাবটা পেলাম না, কারণটা পেলাম না। কি অ্যাপেলেট? 19টা অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি হবে। এই 19টা রাজ্য জেলা থেকে সবাই জোকাতে আসবে, এদিকে এরা অসম্ভব না। 19টা অ্যাপেলেট ট্রাইব্যুনাল সকলেই জেলা থেকে এখানে আসবেন, এবং তার মধ্যে আবার একজন বলেছে আমি সরে দাঁড়ালাম, মাননীয় বিচারপতি। ফলে যে সমস্যা এলডি নামে অ্যাডজুডিকেশন নামে দাঁড় করালো ইচ্ছাকৃতভাবে, যাতে ভোটার লিস্টটা সংক্ষিপ্ত করা যায়, একদম বন্ধ করা যায়। নির্বাচন এরা চায় না, মানুষের রায় তারা শুনতে চান না। মালদার পাশাপাশি এনআইএ টিম এবার কলকাতাতে একজন বিচারকের বাড়িতেও এলেন, সেখানেও কথা বলতে চাইলেন। গোটা বিষয়টিকে কি বলবেন? না, কিছু বলবো না, আমরা তো বলবো যে তদবির করছে, তদবির হোক। এটাও ঠিক যে সিআইডি তৎপরতা নিয়ে, বেঙ্গল সিআইডি তৎপরতা নিয়ে বাগডোগরায় সে লোকটাকে অ্যারেস্ট করলো। ও তো পালিয়ে যেত। এনআইএ কাকে ধরতো? এনআইএ কি ধরতো? এনআইএ কি করবে? আমার বক্তব্য যাতায়াত সকলেরই থাকবে। যাতায়াত, বাংলা নির্বাচন, আমরা বাংলার মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেস এই যাতায়াতটা প্রতিনিয়ত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা জানতে পারি। এটা পুরো হচ্ছে পার্সপেক্টিভ। ভারতবর্ষে চোখে বাংলাকে খারাপ দেখানো, এই পার্সপেক্টিভটা মোটামুটি তৈরি। এখানে বোম আছে, এখানে বারুদ আছে, এখানে মানে ভলকেনো আছে। আজকে সকালে দিলীপ ঘোষ ভোটের প্রচারে বেরিয়ে বলছেন যে লুটের টাকা পেট থেকে বের করে আনা হবে। খড়গপুরে দাঁড়িয়ে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দিলীপ ঘোষ, বলছেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা যারা আত্মসাৎ করেছেন কাউকে রেহাই দেওয়া যাবে না। আসলে দিলীপ বাবু সংযত হন। আপনি প্রার্থী হয়েছেন, ইলেকশন কমিশন কাছেও আমরা বারবার দ্বারস্থ হয়েছি এবং বলেছি যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে বক্তব্যগুলো রাখছে তাতে আমাদের আপত্তি রয়েছে। এমনও যে আমাদের নেত্রীকে নিয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওসগুলো ছেড়েছেন, অত্যন্ত দুর্ভাগ্য পরিস্থিতি। একসময় 2021-এ বাংলাদেশের চিত্রটা দেখিয়ে দিত, বিহারের গন্ডগোলটা এখানে দিত যে এটা বাংলায় হচ্ছিল, ঠিক সেইভাবে এখন ভিডিওগুলো তৈরি করছেন এবং বিভিন্ন অসত্য কথা সেটা আপনারা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছেন। এইগুলো নিয়ে আমরা কমপ্লেন করেছি। আমরা আশাবাদী যে ইলেকশন কমিশন যদি 483 জন আপনি ট্রান্সফার করলেন অফিসার আইএএস আইপিএস নিয়ে, এবং ট্রান্সফারটা এখনো অনগোয়িং, কিন্তু আমরা দেখছি যে এইগুলো দিকে নজর নেই। এখন দিলীপ বাবুর বক্তব্য যদি বলতে পারে মন্ত্রীর বাড়িটা তো উড়িয়ে দেওয়া উচিত ছিল, বোম মেরে দেওয়া উচিত ছিল, এগুলো কি কগনিসেন্স নেবে না ইলেকশন কমিশন?
তাই অর্জুন সিং এখন প্রার্থী হয়েছে, তিনিও তো তাই বলেছেন, প্রতিনিয়ত মারবো পিটবো এ সমস্ত কি হচ্ছে? তার ইলেকশন কমিশন কেন বেঁধে দিচ্ছে না তাদেরকে, শোকাজ করবে না কেন? অধীর চৌধুরী যেখানেই যাচ্ছেন বিক্ষোভের মুখে পড়ছেন, পাল্টা চ্যালেঞ্জ অধীর চৌধুরী বলছেন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট এবার করেই ছাড়। অধীর বাবু কোথায় ছিলেন আপনি? আপনি বাংলার নিয়ে কি বলেছেন, আপনাদের কি বক্তব্য? আপনি বাংলার বিকাশ, বাংলার অর্থ কিচ্ছু নেই। বাংলাতে যে এসআইআর হলো, কংগ্রেসে কি ভূমিকা ছিল বলুন তো? কাউকে দেখেছেন? এসআইআর নিয়ে বাংলার মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, প্রক্রিয়াকরণ প্রায় এনআরসির মতো। অধীরবাবু কি বলেছেন? কিছু বলেননি। এখন ক্ষোভ তো হবে। এখন মানুষই বলছে যাকে মাঠে ময়দানে দেখা যায়নি, যাকে এসআইআরে যখন মানুষের নাম বাদ যাচ্ছে, এবং উত্তরবঙ্গে ওই জেলাগুলোতে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানুষ কি বিক্ষোভ দেখানোরও কি অধিকার রাখে না? সেটাও উনি তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করবেন। আপনারা এসআইআরে আপনাদের ভূমিকা কি ছিল? কতটা নাম আপনারা রাখার চেষ্টা করেছেন? কংগ্রেস কিছুই করেননি। আরে এই মালদায় যে যেদিন ঘটনাটা ঘটলো, এই বিচারকদের গাড়ি ধাওয়া করা, সেখানে দেখা যাচ্ছে একটা এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আছে, যেখানে দেখা যাচ্ছে যে রাত্রেবেলা কনভয় করে যখন বের করে নিয়ে যাওয়া ছিল, তখন ব্লক অফিস থেকে 2 কিলোমিটার দূরে তাদের গাড়ি ধাওয়া করে, মোটর বাইক নিয়ে যাচ্ছে একদল লোক, এবং বাঁশ দিয়ে তাড়া করছে, পিছন থেকে ইট ছুটছে। এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। অর্থাৎ দ্বিতীয়ত হামলা হয়েছে, যেটা কিন্তু বারংবার করে বলা হচ্ছে। আপনারাই দেখিয়েও ছিলেন। এটাই তো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় একবারই সরজমিন যখন মালদাতে বিভিন্ন মালতীপুর এবং অন্যান্য সভা করছিলেন, তিনি তখন মানুষকে এটাই বলছিলেন যে দেখুন আপনাদের বিক্ষোভটা কতটা ন্যায্য। এমনও যখন সভাতে তিনি জিজ্ঞেস করছেন যে কজনের নাম বাদ গেছে, সভা একাংশের মহিলারা যারা অনেকাংশের মহিলারা যারা বসেছিলেন হাত তুলেছে। এই বিক্ষোভটা ন্যায্য। কিন্তু দিদি তখন এটাও বলে দিয়েছিলেন যে আপনার এই বিক্ষোভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং উস্কিয়ে দিয়েছিল এই প্ররোচনাতে পা দেবেন না। ইট ইজ ভেরি আনফর্চুনেট। নিশ্চয়ই যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। এটাও ঠিক। ইলেকশন না তো ইলেকশন কমিশনে তো বলুক, আপনি তো দিন রাত অফিসার পাল্টাচ্ছেন, আপনাদের ভরসাযোগ্য অফিসারদের আপনি বসিয়েছেন বিভিন্ন ডিএম কিংবা ডিও হিসেবে ইত্যাদি। তাহলে তো ইলেকশন কমিশন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা যখন জানতেন জুডিশিয়াল অফিসার, তারা তৃণমূল কংগ্রেসকে বলেনি, সুতরাং আমরা বলতে পারবো। দিদি পরিষ্কার বলে দিয়েছি, আমি মুখ্যমন্ত্রী, আমি জানি না, চিফ সেক্রেটারি আমায় জানায়নি, এটা পরিষ্কার কথা। এখন আপনার ইলেকশন কমিশন সবটাই দেখবে। সুপারিনটেন্ডেন্স অফ দি ইলেকশনস আর রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট তো আরপিএতে তাই বলে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে গন্ডগোল হলে তৃণমূল কংগ্রেস, আর আপনারা বসে ট্রান্সফার করার বেলায় একবারই যথার্থ ট্রান্সফার করবেন। দেখছেন তো ট্রান্সফারের বহার কি, উদ্দেশ্য প্রণোদিত এবং খুবই অপমানজনক।